সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের দ্বন্দ্ব সমাস ও কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকে আমাদের আলোচনার পাঠ হচ্ছে তৎপুরুষ সমাস। চলো তাহলে দেখি আমরা পাঠে যাই। শিক্ষার্থীবৃন্দ, তৎপুরুষ সমাস হচ্ছে, আমরা গত প্রথম দিন ক্লাসে একটু ধারণা দিয়েছিলাম যে বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় তাই হচ্ছে তৎপুরুষ সমাস। দেখো, পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকেই বলে তৎপুরুষ সমাস। ঠিক আছে, অর্থাৎ বিভক্তির লোপে। তাহলে তোমরা জানো বাংলা ভাষায় 7 ধরনের বিভক্তির চিহ্ন রয়েছে, তাই না? অর্থাৎ 6 ধরনের চিহ্ন আমরা শব্দের সঙ্গে ব্যবহার হয় দেখতে পাই। বিভক্তি চিহ্ন রয়েছে, যে এই বিভক্তিগুলোর নাম হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি ও সপ্তমী বিভক্তি। তাহলে দেখো, এই যে বিভক্তিগুলো রয়েছে, তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এখানে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয় তৎপুরুষ। ঠিক আছে, অর্থাৎ একটা তৎপুরুষ সমাসে যে বিভক্তির লোপ পাবে সেই বিভক্তির নামে এই সমাসের তৎপুরুষ সমাসের নাম হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের বিভক্তির চিহ্ন আছে দ্বিতীয় থেকে সপ্তমী। তাহলে এই বিভক্তিগুলোর লোপ পেয়ে যে সমাস হয় সেগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। এছাড়াও কিন্তু তৎপুরুষ সমাস আরও আছে। যেমন তৎপুরুষ সমাস হচ্ছে কয় প্রকার? 9 প্রকার। দেখো, 9 প্রকার। এগুলো হচ্ছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9 উপপদ এবং অলোপ তৎপুরুষ সমাস। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি যে দ্বিতীয় তৎপুরুষ সমাস কাকে বলে। পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে, রে ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকেই বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। তাহলে এই কে, দুঃখের সঙ্গে কে, এটা কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তাহলে এই যে কে বিভক্তি লোপ পেয়ে সমাস হলো, যেহেতু দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে, সেটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিপদ আপন্ন, বিপদকে আপন্ন। ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরকাল বেপিয়া সুখী, চির সুখী। এরকম গা ঢাকা, গাকে ঢাকা, রথ দেখা, রথকে দেখা, বীজ বোনা, বীজকে বোনা, ছেলে ভোলানো, ছেলেকে ভোলানো। হ্যাঁ, নোভেল পড়া বা উপন্যাস পড়া, নোভেলকে পড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমাসগুলোতে কি হয়? কে বিভক্তি বা দ্বিতীয় বিভক্তির লোপ পেয়ে সমাস হয়েছে। তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এছাড়াও ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ হয়। তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসে কি হবে? যে তৎপুরুষ সমাসে তৃতীয় বিভক্তির লোপ পায়। অর্থাৎ তৃতীয় বিভক্তি কি? তৃতীয় বিভক্তিগুলো হচ্ছে দ্বারা, দেয়া, কর্তৃক। এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। আর এই বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকেই বলে তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন মন গড়া, কি? মন দিয়ে গড়া। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। মধু মাখা, মধু দিয়ে মাখা। ঘি মাখা, ঘি দিয়ে মাখা। তাহলে এই যে দ্বারা দিয়া, এই বিভক্তিগুলো পেয়ে যে তৎপুরুষ সমাস হলো, এটাই হলো তৃতীয় তৎপুরুষ সমাস। এছাড়াও যদি এরকম হয় যে উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তর পদে হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন একুন মানে এক দ্বারা উন, বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, 5 কম, 5 দ্বারা কম। এরকম হলেও মানে শূন্য বা হীন, উন এরকম থাকলেও কি হয়? তৃতীয় তৎপুরুষ হয়। উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয় তৎপুরুষ হয়। যেমন স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। হীরক খচিত, হীরক দ্বারা খচিত। চন্দন চর্চিত, চন্দন দ্বারা চর্চিত। রত্ন শোভিত, রত্ন দ্বারা শোভিত। তাহলে এরকম হলেও উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও কি তৃতীয়
তৎপুরুষ সমাস হয়। এবার আমরা দেখব চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থ বিভক্তি কিন্তু কে, রে এগুলো, তাই না? তাহলে এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ কোনগুলো দেখো। পূর্বপদে চতুর্থী বিভক্তি অর্থাৎ কে, জন্য, নিমিত্ত, নিমিত্ত হলেও চতুর্থী তৎপুরুষ হয়। লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ বলে। যেমন গুরু ভক্তি, গুরুকে ভক্তি। তাহলে কি হলো, গুরুকে ভক্তি। গুরুকে ভক্তি করলে কিন্তু তোমরা কারক বিভক্তির ক্ষেত্রে কিন্তু পড়েছ, যখন শত ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটাই হচ্ছে চতুর্থ বিভক্তি কে। হ্যাঁ, কিন্তু গুরুকে যখন আমরা ভক্তি করব, গুরুকেও ভক্তি করার ক্ষেত্রেও কিন্তু কি হয়, বিনিময় মূল্য না, গুরু থেকে আমি কিছু পাবো এই প্রত্যাশায় কিন্তু মানুষ গুরুজনদের ভক্তি করে না। তাহলে গুরু ভক্তি এটাও চতুর্থী তৎপুরুষ সমাসে। আরামের জন্য কেদারা, ওই যে কোনো কিছু নিমিত্তর জন্য এরকম বুঝালো, বেশবাক্যে যদি এইগুলো দিয়ে বেশবাক্য করতে হয় বা বুঝায় তাহলে সেটাও কিন্তু চতুর্থী তৎপুরুষ সময় হয়। আরাম কেদারা, আরামের জন্য কেদারা। বসত বাড়ি, বসতের নিমিত্ত বাড়ি। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। কি ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস। ডাক মাসুল, ডাকের জন্য মাসুল। মাল গুদাম, মালের জন্য গুদাম। রান্নাঘর, রান্নার জন্য ঘর। মাপকাঠি, মাপের নিমিত্তে কাঠি বা মাপের জন্য কাঠি। তাহলে এগুলো কি কোন সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। অর্থাৎ কে, জন্য, নিমিত্ত এই শব্দগুলোর বা এই বিভক্তিগুলোর লোপে যে সমাস হয় সেটাই হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্ব পদে পঞ্চমী বিভক্তি অর্থাৎ হতে, থেকে এগুলোর লোপে যে সমাস হয় সেটাই পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। সাধারণত কি আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ বা পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের সঙ্গে যুক্ত হলে পঞ্চমী তৎপুরুষ হয়। যেমন বোটা খসা, বোটা হতে খসা। জেল খালাস, জেল থেকে খালাস। সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত। এই সাপ কিন্তু কি অভিশাপ। কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষের বেশবাক্যে এর, চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়। যেমন পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয়। ষষ্ঠী তৎপুরুষ সমাস অর্থাৎ ষষ্ঠী বিভক্তি কোনগুলি? র, এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর র এর লোপ পেয়ে যে সমাস হয় সেটাই হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন চা বাগান, চায়ের বাগান। রাজপুত্র, রাজার পুত্র। খেয়ার ঘাট, খেয়া ঘাট। অনুরূপভাবে ছাত্র সমাজ, ছাত্রের সমাজ। দেশ সেবা, দেশের সেবা। বাদর নাচ, বাদরের নাচ। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি। বিড়াল ছানা, বিড়ালের ছানা। এই যে র বা এর বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন এইগুলো কিছু একটা কয়েকটি বিষয় তোমাদের এখানে ষষ্ঠী তৎপুরুষের জানার দরকার, যেগুলো হচ্ছে যেমন রাজার স্থলে রাজ হয়, পিতার স্থলে যখন আমরা সমাসবদ্ধ শব্দ ঘটিত হয় বা সমস্তপদ ঘটিত হয় তখন এখানে দেখা যায় রাজা থাকলে রাজ হয়, পিতা থাকলে বা ভাতা, মাতা থাকলে পিতৃ, মাতৃ এগুলো হয়। যেমন ভাতৃস্নেহ, ভ্রাতা স্নেহ। রাজার পুত্র, রাজা পুত্র না, কি পুত্র? রাজপুত্র। পিতার ধন, পিতার ধন না, কি পিতৃ ধন। মাতার সেবা, মাতা সেবা না হয়ে গিয়েছে মাতৃ সেবা। পরপদে সহ, তুল্য, প্রায়, প্রতিম এগুলো যদি থাকে তাহলে ষষ্ঠী তৎপুরুষ হয়। যেমন পত্নী সহ, পত্নী সহ। কন্যা সহ, কন্যা সহ ইত্যাদি। কালের কোনো অংশবিশেষ শব্দ পরে থাকলে তা পূর্বে বসে। যেমন অন্যের পূর্বভাগ, পূর্বাহ্ন। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, জোত সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ হয়। যেমন ছাত্রের বৃন্দ, ছাত্রবৃন্দ। গুণের গ্রাম, গুণগ্রাম। অর্ধ শব্দ পরে থাকলে আগে হয়। যেমন অর্ধ শব্দ পরপদ হলে সমস্ত পদে তা পূর্বপদ হয়। যেমন পথের অর্ধ মানে কি পথর্ধ, এটা তো হবে না, কি হবে? অর্ধপদ। দিনের অর্ধ, দিন অর্ধ না হয়ে কি হচ্ছে? অর্ধ দিন। আবার দুগ্ধ, চাকরিতে শব্দ পর থাকলে স্ত্রীবাচক শব্দ পুরুষ পূর্বপদ পুরুষবাচক হয়। যেমন মৃগ শিশু, মৃগীর শিশু। ছাগল, ঝাগ দুগ্ধ, তখন কিন্তু ছাগল দুগ্ধ হয় না, কি হয়? ছাগির দুগ্ধ। রাজা থাকলে পরে সমস্তটা আগে বসে। যেমন রাজপথ, এটা কি রাজার পথ হবে নাকি পথের রাজা? পথের রাজা। এরকম রাজহাঁস মানে রাজার হাঁস না, কি হাঁস? হাঁসের রাজা। এগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার যখন এই ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে না তখন সেটাকে কি বলা হয়? অলোক ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন মাটির মানুষ কিন্তু মাটি মানুষ নেই, কি মানুষ?
মাটির মানুষই, হাতের পাশ হাতের পাশে। হ্যাঁ, সাপের পাশ সাপ পা বলি না আমরা, কি মনের মানুষ মন মানুষ বলি না, কি মনের মানুষই। তাহলে এগুলো যখন বিভক্তির লোপ পায় না তখন সেটাকে বলে কি অলুক ষষ্ঠী তৎপুরুষ। আর সপ্তমী তৎপুরুষ হচ্ছে যখন পূর্বপদে এ অ তে বিভক্তির লোপ পেয়ে হয় তখন সেটাকে বলে কে অলুক তৎপুরুষ সমাস। যেমন গাছ পাকা গাছে পাকা, দিবা নিদ্রা দিবায় নিদ্রা, অর্থাৎ আমরা জানি এ অ তে এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। তাল কানা তালে কানা, অকাল মৃত্যু অকালে মৃত্যু, বিশ্ববিখ্যাত বিশ্বে বিখ্যাত, ভোজন পটু ভোজনে পটু, এগুলো হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এছাড়া সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাস বাক্যে পরপদ সমস্ত পদের পূর্বে বসে, যেমন পূর্বে ভূত, কি হবে ভূত পূর্ব, পূর্বে অশ্রুত অশ্রুত পূর্ব, কিন্তু অপূর্বে অদৃষ্ট অদৃষ্ট পূর্ব। বুঝেছে? এভাবে ঘটিত তৎপুরুষ সমাসকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস হচ্ছে না বাচক অর্থে নয়ে অব্যয় যুগে যে সমাস হয়। খাঁটি বাংলায় অ আ ন কিংবা অনা হয়, যেমন নকাল অকাল আকাল, এগুলো নয় নাবাচক অর্থে নয় তৎপুরুষ হয়। এই দেখো ভিন্নতা, অলৌকিক নলৌকিক, অসুর নসুর, এগুলো হচ্ছে অমানুষ মানে ন মানুষ, অসঙ্গত নয় সঙ্গত, অভদ্র নভদ্র, এগুলো হচ্ছে ব্যাস বাক্য। আর এগুলোকে বলে নয় তৎপুরুষ সমাস। এছাড়া আছে উপপদ তৎপুরুষ সমাস, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে সেগুলো উপপদ তৎপুরুষ সমাস হয়। কৃদন্ত পদের সঙ্গে উপপদে যে সমাস হয়। কৃদন্ত পদ নিশ্চয়ই তোমরা চিনো। কৃদন্ত পদ হচ্ছে কি, যে ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় সেটাই হচ্ছে কৃদন্ত পদ। ধাতুর সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠিত হয় সেটাই হচ্ছে কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদের সঙ্গে উপময় পদের যে সমাস হয় সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন ছেলে ধরা ছেলেকে ধরা, ধামা ধরা ধামাকে ধরা, পকেট মার পকেটকে মার, পাতা চাটা পাতাকে চাটা, গলা কাটা গলায় কাটা। হ্যাঁ, তো গলায় কাটে, যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ একটু আগে বলছি, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কোনো বিভক্তির লোপ পায় না তাকেই বলে অলুক তৎপুরুষ সমাস। যেমন গায়ে পড়া গায়ে পড়াই, ঘিয়ে বাজায় ঘিয়ে বাজায়, কলে ছাটা কল ছাটা না কলে ছাটা, কলের গান কলে গান না কল গান না, কি কলের গান। তাহলে এখানে দেখা যাচ্ছে এগুলো ব্যাস বাক্যও যা, আবার সমস্ত পদও তাই, অর্থাৎ বিভক্তির কোনো লোপ হয় না, এটাই কি অলুক তৎপুরুষ সমাস। কিন্তু বিশেষভাবে জানার বিষয় হচ্ছে যে গায়ে হলুদ হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। সেজন্য গায়ে হলুদ বা খড়ি বোঝায় না, অনুষ্ঠানকে বোঝায়। অর্থাৎ এইখানে গায়ে হলুদ বা হাতে খড়ি বলতে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না বুঝে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থকে বোঝাচ্ছে বলে এটা কি অলুক তৎপুরুষ সমাস না, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটি তৎপুরুষ সমাস সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো দেখো একটু মূল্যায়নে আমরা কয়েকটা প্রশ্ন একটু পড়ে দেখি যে এই আলোচনা থেকে তোমরা করতে পারো কিনা। তৎপুরুষ সমাস কাকে বলে? হ্যাঁ, যে সমাস তৎপুরুষ সমাসে কি বলে বিভক্তির লোপ পেয়ে হয় তাকেই বলে তৎপুরুষ সমাস। আর তৎপুরুষ সমাস কয় প্রকার পড়েছিলাম? 9 প্রকার। মুসাফির খানা কোন তৎপুরুষ সমাস? মুসাফিরদের নিমিত্তে খানা বা মুসাফিরদের জন্য খানা, এটা হচ্ছে কে চতুর্থী তৎপুরুষ সমাস। বসত বাড়ি বসদের নিমিত্তে বাড়ি, এটাও কে চতুর্থী তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসের একটু উদাহরণ দাও। অলুক তৎপুরুষ সমাস কোনটি? যেমন কলের গান মাটির মানুষ, এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তো আজকের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি ভাষায় করে নিও। প্রশ্ন হচ্ছে তৎপুরুষ সমাস কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারে 3টি করে উদাহরণ দাও। আশা করি বাড়ির কাজটি তোমরা করতে পারবে এবং করে নিও। এবং এই যে আজকে সমাসের আলোচনাগুলো হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ এটা তোমাদের একেবারেই নতুন একটি চ্যাপ্টার বিষয়। তো ঠিক আছে, আজকের আলোচনা এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।